আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। অসহযোগিতার কারণে কাজ করতে না পারার হতাশা থেকে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর থেকেই দেশজুড়ে এমন আলোচনা শুরু। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, প্রতিবন্ধকতার কারণে কাজ করতে না পারলে দায়িত্বে থাকা প্রাসঙ্গিক নয়। এছাড়া নির্বাচন, আন্দোলন, সংস্কার, ঐক্য নিয়ে কথা বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। দেশের প্রেক্ষাপটে গেল সপ্তাহ ছিল ঘটনাবহুল। সপ্তাহের শুরুতেই আদালতের রায়ের পরও মেয়র হিসেবে শপথ নিতে পদক্ষেপ না নেয় আন্দোলনে নামেন বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতাকর্মীরা। প্রথমে নগর ভবন ব্লকেট, পরে শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি। দাবি তোলা হয় সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না। কাছাকাছি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার যথাযথ বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে কর্মসূচি চলতে থাকে দলটির পক্ষ থেকেও। একটি দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছে দাবি করে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে বুধবার অফিসার্স অ্যাড্রেসে মিয়ানমারের সাথে করিডোর, নির্বাচন সহ সমসাময়িক নানান বিষয় উঠে আসে সেনা প্রধানের বক্তব্যে। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্বাচিত সরকারের পক্ষ থেকেই নেওয়া উচিত বলেও তুলে ধরেন তিনি। এমন বাস্তবতায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে উঠে আসে এসব প্রসঙ্গ। রাজধানীতে প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানান পক্ষের অসহযোগিতার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা নিজেই। এক পর্যায়ে ক্ষোভ ও হতাশা থেকে পদত্যাগও করতে চান বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত থাকা অনেকেই। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে তার এমন হতাশার কথা গণমাধ্যমের কাছে তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারে থাকা দুইজন ছাত্র উপদেষ্টাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমসাময়িক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন তারা। জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানানো হয় জামাতে ইসলামের আমিরের পক্ষ থেকে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও নির্বাচনী রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ, নতুন অন্তর্বর্তী সরকার সহ নানান বিষয়ে গুঞ্জন ছিল বৃহস্পতিবার রাতভর। শুক্রবার সকালে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। প্রত্যাশার বিষয়টা এক, আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা এক। প্রত্যাশা অনেকই থাকতে পারে, কিন্তু আমার তো একটা এনাবলিং এনভায়রনমেন্ট থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য। তো আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পারছি কিনা। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। তাহলে কি নানানমুখী চাপে জর্জরিত অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। আমরা পারফর্ম করতে পারছি কিনা, আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধরেন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ। অসহযোগিতা ও হতাশার কথা তুলে ধরে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণও দিতে চেয়েছিলেন বলে জানা গেছে। তা না হলেও দু একদিনের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অনেকেই। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। 5 অগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে। এতে আওয়ামী লীগের সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ
24 জন রাজনৈতিক নেতা, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, 19 জন অসামরিক কর্মকর্তা সহ 626 জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা গত বছরের 5 অগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকা সেনানিবাসে আশ্রয় নেয়। পরে বিভিন্ন সময় এদের মধ্যে বেশ কয়েকজন আটক হলেও বেশিরভাগই গা ঢাকা দিতে সক্ষম হন। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রেখে স্থিতিশীল রয়েছে চালের বাজার। ভোজ্য তেল সহ অধিকাংশ পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। বেশিরভাগ সবজির দাম প্রকারভেদে 40 থেকে 60 টাকা। ইফতেখার রেজা রিপোর্ট। সপ্তাহান্তে চালের বাজার কিছুটা স্থিতিশীল। কেজি প্রতি চাল বিক্রি হচ্ছে 28-60 টাকা, সরু চাল 70 থেকে 75 আর নাজির চাল 78 থেকে 80 টাকা। সপ্তাহ দুয়েকের মধ্যে বাজারে নতুন চালের দাম কমতে পারে বলে জানিয়েছেন চালের খুচরা ও পাইকারি বিক্রেতারা। মানুষের প্রত্যাশা তো সীমা নাই। আপনি যদি 50 টাকা কেজি হলো মানুষের প্রত্যাশা থাকবে 40-এ কেন আসে না? চালের দাম তো আল্লাহর মতো আগামী সপ্তাহে আরো কমার সম্ভাবনা আছে, কারণ হলো এখন যে দাম আসছে আর একটু চাইলে আর একটু ভালো আসবে, আর একটু দামও কমবে। বাজারে 2 কেজি আটার প্যাকেট 120 টাকা, লাল চিনি 140, মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 160 টাকায়। এছাড়া আলু 25 ও পেঁয়াজ 60 টাকা প্রতি কেজি। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 60 টাকা। আজকে একটু দেখতেছি মনে হচ্ছে একটু ওভারঅল সবজিগুলোর দাম একটু বাড়তি থাকছে। প্রতি ডজনে 5 থেকে 10 টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম 20 টাকা কমে 160 ও সোনালী 250 টাকা প্রতি কেজি। এছাড়া গরুর মাংস প্রতি কেজি 750 আর খাসি 1100 থেকে 1200 টাকা। ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের ডে টু ডে যে জিনিসগুলো লাগে সেগুলোর দামই আসলে বাড়তেছে। একটু গরম পড়ছিল, ডিমের উৎপাদন কম ছিল, এগুলো থেকে একটু দামটা বাড়ছে। গত সপ্তাহে সোনালী ছিল 270 টাকা, এই সপ্তাহে 250 টাকা, কেজিতে 20 টাকা কম। ব্রয়লার 280 ছিল, 180, সেটা 160 ব্রয়লার। দেশি ছিল 650, এখন 630। এছাড়া বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা প্রতি কেজি। মধ্যম আকারের রুই 360, মৃগেল 270, চিংড়ি 600 থেকে 800 টাকা প্রতি কেজি। আগের থেকে কম আছে। গত বাজারে আমি 380 টাকা করে নিয়েছিলাম, এখন 60 টাকা। চিংড়ি মাছটা যদি 600 টাকা কেজি থাকতো তাহলে ঠিক ছিল। দেশের ভোগ্যপণ্যের বাজার সবসময় স্থিতিশীল থাকবে এমন প্রত্যাশা সাধারণ ক্রেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনটি বলছে এই আদেশের ফলে ওই দুটি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না সালমান পুত্র, যা অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন তিনি। লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত শায়ানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে 2010 সালে 6.5 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত বাড়িটি 2011 সালে 1.2 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য বলছে ওই বাড়িতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মাঝে মধ্যে থাকতেন। নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ ঘোষণা না করায় 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। চাই না আপনাদের পদত্যাগ, আমরা তো আপনাদের বসিয়েছিলাম। বাংলাদেশের মানুষ যেই জন্য আন্দোলন করেছে, একটি নির্বাচনের জন্য 9টি মাস অতিবাহিত হলো, কেন এখনো নির্বাচনের ম্যাপ দেওয়া হচ্ছে না? তাই আজকে কাদের পরামর্শে, সলা পরামর্শে, কাদের কান কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল আপনাদের 3 জনের আগেই পদত্যাগ করতে হবে।
বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি না করার কারণেই দেশে একটি ভয়ঙ্কর অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় 10 দফা দাবিতে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। শহীদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি, রক্তের দাগ এখনো শুকায় নাই, কাজেই আমাদের ঐক্য কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। ন্যূনতম জাতীয় ঐক্যবদ্ধ আমাদের রক্ষা করতেই হবে, যত প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতাই থাকুক। ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে, আর গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হলে জনগণকে সাথে নিতে হবে। নির্বাচন সে কারণে এই রাজনৈতিক সংস্কার এবং উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। এবারে কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির গরুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের পশুর হাট কাঁপাতে আসছে শাহরাস্তের কিং। আদর করে বিশালাকৃতির গরুর এমন নাম রেখেছেন মালিক। প্রাকৃতিক খাবারে গবাদি পশু লালন পালনে ব্যস্ত 4000 খামারি। তাদের দাবি, গোখাদ্যের দামের সাথে বেড়েছে পশুর দামও। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন শকত করিমের ডেস্ক রিপোর্ট। রাজকীয় ভাব, দেখতে কিংয়ের মতোই। প্রাকৃতিক খাবার খাওয়ানো সবই করতে হয় ভালোবাসা দিয়ে। মুক্ত পরিবেশ পেলে ছুটতে শুরু করে শাহরাস্তির কিং। তাই তো এর নিরাপত্তা রক্ষী 4 জন। শাহরাস্তির কিং, আর এর লাইব্রেরিটা আছে প্রায় আপনার 850 কেজির মতো, বা বাংলাদেশ 25 মনের মতো আরই হবে। এই গরুটাকে ন্যাচারাল খাবার খাওয়াইয়ে বড় করেছি, কোনো কৃত্রিম কোনো খাবার খাওয়াই নাই। চাঁদপুরে বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। ক্রেতাদের অনেকে আগেভাগেই বুকিং করেছেন পছন্দের পশু। ফার্মে আসলাম গরু দেখার জন্য। এখানে তাদের অনেক পছন্দসই গরু আছে, তবে গরুগুলো তুলনামূলকভাবে দাম খুব বেশি। এবার গরুর দাম কিছু বাড়তে, কেন খাদ্যের দাম বেশি, খেয়ার দাম বেশি। চলতি বছর 2 শতাধিক কোরবানির পশুর হাট বসবে এ জেলায়। আমাদের প্রায় 14,000 ঘাটতি থাকে, তো এই আর ঘাটতি আর থাকবে না, কারণ খণ্ডকালীন যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলা নিয়ে আসে এখানে ব্যবসা করবে। গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা। এগিয়ে এসেছেন শাখাওয়াত হোসেনের মতো অনেকেই। তার ভাষায়, গরুটিকে যে যত্ন ও সময় দিয়েছেন তা শুধু টাকা দিয়ে মাপার নয়। ভালো ক্রেতা পেলে সন্তুষ্টি নিয়েই বিদায় দিতে চান তার রাজাকে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল এনটিভি দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।